মস্তার রহস্য পর্ব 4। বিবাহের পর বাসর বসলেও তেমন একটা জমিয়ে তুলতে পারেনি কোনো পক্ষই। বরযাত্রীর বেশিরভাগই নেশায় বুঁদ হয়ে কয়েক বালতি পাঁঠার মাংস আর রসগোল্লা খেয়েই এলিয়ে পড়ে ঘুমে। মাঝেও একবার দহে হারিয়ে যাওয়া শশীধরের খোঁজ হয়, কিন্তু তার পাত্তা মেলে না। বিবাহ শেষে বরবধূ খেতে বসে। মাছের বিশালাকার মুড়ো চিবিয়ে বাহু আদায় করে গিরিজাশঙ্কর। পাশে কিন্তু তখনও রুদ্রমা বড়ই বিচলিত হয়ে আছে। তার এতদিনের সাধনা তাকে সংকেত দিয়ে দিয়েছে যে জীবনে আধার প্রহর শুরু হয়ে গেছে। তার নতুন স্বামী ডাকিনী ও বর্ণিনীর দ্বারা প্রভাবিত, আর এই প্রভাব মুক্ত করা দুরূহ কাজ। সেই উপায় বের করা পর্যন্ত যে রুদ্রমার সিঁদুর অক্ষত থাকবে, তারই কি বা স্থিরতা আছে? উপায় একমাত্র স্বামীর কাছে জানতে হবে কেন এমনটা হলো। সাধারণত কেউ তন্ত্রমন্ত্র করে ডাকিনী সংসর্গ করায় ইচ্ছা করে শত্রুনাশ করার জন্য, অথবা শিকার নিজেই এমন কিছু করে যাতে দেবীর আদ্যাশক্তির দুই সহচরী মরিয়া হয়ে ওঠে শিকারের নিধনের জন্য। কোনটা ঘটেছে এখন জানতে গেলে স্বামীর সাথে একান্তে আলাপ প্রয়োজন। অথচ নবপরিণীতা বধূ হয়ে রুদ্রমা এমনটা করতে পারে না। প্রথম আলাপ পুরুষের তরফ থেকেই হয়, আর গিরিজাশঙ্করের মতো অভিজাত পরিবারের পুরুষ সদ্য বিবাহিত স্ত্রীর হাজার প্রশ্নের উত্তর সহজে দেবেও না। আর ফুলশয্যা রাত না এলে ঘুরে তাকাবেও না রুদ্রমার দিকে। বাসর জেগে বসে রইল নানা ভাবনায় একা রুদ্রমা, আর বাকি সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ল। সকালবেলা বরযাত্রী দল লুচি আর মিষ্টি জলযোগ করে এগিয়ে গেল ভবানীপুরের দিকে। এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। চোখের জলে মেয়েকে বিদায় দিনে সপ্তপর্ণী, একমাত্র কন্যা সন্তান, তাও আবার মা মরা মেয়ে, তাই বাপের বড়ই আদরের। সপ্তপর্ণী ফিরে যাবেন বরিশাল, আর মেয়ে থেকে যাবে ভবানীপুর। পাত্র যথেষ্ট অভিজাত, কিন্তু তবু ভয় লাগে মেয়ের যদি সুখের অভাব হয়। সপ্তপর্ণী জামাতা গিরিজাশঙ্করকে কাতর অনুরোধ করলেন, আমার রুদ্রমা মা মরা মেয়ে, তাকে সুখী করো বাবা। তার জন্য শুধু ভাত কাপড় নয়, একটু সম্মানও রক্ষা করো। গিরিজা কোনো উত্তর দেয় না, তবে এখানে মৌনতা সম্মতির লক্ষণ বলেই মনে করা হয়। পালকি ওঠে বধূর। গিরিজা পত্নীসহ যাত্রা করে নিজের জমিদারির দিকে। সঙ্গে যায় বিপুল পণ সামগ্রী আর একটি দাসী। দাসীটি বরিশাল থেকে এসেছে বিশেষ করে রুদ্রমার শ্বশুর ঘরে যাবার জন্য। ময়না নামের ওই দাসী নিযুক্ত ছিল আগে থেকে রুদ্রমার সাথে। এখন সে পথ চলতে চলতে এগিয়ে যেতে লাগলো রুদ্রমার পালকির সাথে। কিছুটা পথ আসার পর একটা নির্জন স্থানে এসে দাঁড়িয়ে গেল সকলে। নায়েব মশাই আগেই ফিরে গেছিলেন সকালে, তারপর আবার ঘোড়ায় চড়ে এসেছেন তিনি দহের কাছে। আর গিরিজাশঙ্করকে আটকে তিনি বলেন, জমিদার মশাই আদেশ করেছেন দহে মা ছিন্নমস্তার পায়ে ছাগ বলি দিয়েই আপনি বধূ নিয়ে ফিরবেন। বধূবরণ হবার আগেই মায়ের পুজো হোক ছাগ বলি দিয়ে। গিরিজাশঙ্কর বিরক্ত হয়ে বলল, এটা আবার নতুন নিয়ম নাকি হে মায়ের মশাই? আগে তো কোনো দিন এমন তো হয়নি। তাছাড়া নববধূ শ্বশুরবাড়ি পা দেবার আগেই শ্মশানে পা দেবে, এ কি অনাচার। নায়েব মশাই বললেন, না না তেমন কিছু নয়, আপনি চলুন ছোট কর্তা, আপনি থাকবেন আর কামার বলি দেবে, আর ব্যাস প্রণাম করে ফিরবেন।
গিরিজা ধুতির কাছা সামনে বলল, কক্ষনো না, আমি ওই ছিন্নমস্তাকে প্রণাম করি না, করব না কিছুতেই। এই বেহায়ারা সব পালকি তোল। কে মুনি, আমি না নায়েব? ছোট কর্তার আদেশ শুনে বেহারাগুলো পালকি তুলল। নায়েব হতচকিত হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। পালকি এগিয়ে গেল জমিদার বাড়ির দিকে। কামার হাতে কাঠারি আর পাঁঠা ধরেছিল। সে অসহায়ভাবে নায়েবমশাইকে বলল, ও কর্তা, তবে কি করব? নায়েবমশাই বললেন, চল, আমাদের কাজ আমরা করি। নিজের ভালো বুঝতে পারছে না তো ছোট কর্তা, বুঝবে ঠেলা তখন। কাল কিছু একটা ঘটনা ঘটিয়েছে জমিদারের পুত, বাহকরা কানাকানি করছিল। কামার আর নায়েব সাথে দুটি চাকর গেল দহে। দিনের বেলা প্রাকৃতিক শোভা ছড়ানো এই দহ রাতে ভীষণ আকার ধারণ করে। যদিও কারো কোনো দিন কোনো ক্ষতি হয়নি, তবু মানুষ ভয় পায় এই দহকে। তখনকার ওই কাদার দলদল বহু প্রাণ গিলেছে। দহে প্রবেশ করে মা ছিন্নমস্তাকে প্রণাম করে নায়েবমশাই কামার পাঠা টেনে ধরতে বলে চাকর দুটিকে। দুজন দুদিকে পা টেনে ধরে পাঠায়, আর কামার জয় মা বলে কোপ চালিয়ে দেয় জীবটির ওপর। রক্তের ফিনকি গিয়ে পড়ে দেবী মূর্তির উপর, সাথে দুই পাশে দাঁড়িয়ে থাকা সহচরীদের উপরেও। পাঁঠাটির মুন্ডবিহীন দেহটি শেষ প্রতিবাদ জানিয়ে কাঁপতে কাঁপতে এক সময় বসে যায়। ডাকিনী শব্দের ব্যঞ্জনা কিন্তু বহুমাত্রিক। তন্ত্রমার্গে শরীর মধ্যস্থ মূলাধার চক্র, যেখানে কুলকুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় থাকেন, সেই চক্রে অধিষ্ঠান করেন ডাকিনী শক্তি। আবার মহাবিদ্যা ছিন্নমস্তার দুই পাশে থাকেন তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী। ডাকিনীগণ শিবশক্তির লীলা সহচরী ছিলেন, একটি গোষ্ঠীও বটে। পুরাণে বিভিন্ন যুদ্ধের বিবরণে ডাকিনী গোষ্ঠীকে শিব ও শক্তির একটা সেনাদলে দেখা গেছে। তবে এরা যদি কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করে, তবে এদের হাত থেকে বিদায় পাওয়া দুরূহ। বলি সম্পন্ন করে নায়েবমশাই দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে মনে বলেন, মাগো, অধম সন্তানদের ভুল ত্রুটি মার্জনা করো। ছোট কর্তা কাল রাতে কেন এখানে এসেছিল জানি না, তবে কিছু একটা অমঙ্গল যে সে ঘটিয়ে গেছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি ওনাকে সন্তান জ্ঞানে মার্জনা করবেন। কামার বলি দিয়ে চাকরদের বলল, এই পাঁঠা কি করব গো? কেটে কেটে পরিষ্কার করে দেব? নায়েবমশাই, এই শালা কামার, জানিস না এখানে বলি দিয়ে পশু এখানেই রেখে যেতে হবে? শ্মশানে বলি দিয়ে সেই ভোগ কেউ ঘরে নিয়ে যায়? কামার জিভ কেটে বলল, আমি তো হেথায় আগে আসিনি কোনো দিন, তাই জানি না কর্তা, আমায় মাপ করেন। সে তার কাটারি ধুতে দহের যেখানে সামান্য জল থাকে সেখানে গেল, আর চাকর দুটি পশুটি চাতালের এক পাশে সরিয়ে রাখল। কামার কাটারি ধুতে ধুতে চিৎকার করে উঠল, বাবা গো, এটা কে গো? নায়েবমশাই আর চাকর দুটি ছুটে এলো কামারের চিৎকার শুনে। তারা ভাবল দহের পাকে সে মনে হয় ডুবছে। কিন্তু নায়েবমশাই আসতে কামার তার হাতের ইশারায় দেখালো দহের কাদার ভেতরের দিকে একটা আধ খাওয়া লাশের কিছুটা অংশ দেখা যাচ্ছে। বাকি শরীর দহের ভিতর গেঁথে আছে। লাশটি দেখে চমকে উঠল নায়েবমশাই, কারণ লাশটি হলো ছোট কর্তার সেই ইয়ার দোস্তির, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অদ্ভুতভাবে মুখের কিছুটা অংশ মাংস আর কিছুটা নেই, আর দুটো চোখের মণি দুটি না থাকায় একটা গভীর গর্ত
তৈরি হয়েছে। একটা সাপ সেই গর্তর মধ্যে শরীর গলিয়ে দিয়েছে। এক চোখ দিয়ে তার লেজটি দৃশ্যমান, আর এক চোখে তার মুখটি। নায়ের মশাই চাকর দুটিকে বলল, দ্রুত চল জমিদার বাড়ি, আমাদের এই লাশ উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। বেলা থাকতে থাকতে কামার হাতের কাটারি দয়ে ফেলে দিয়ে বলল, এই কাটারি আর আমি সঙ্গে করে নিয়ে যাব না। চতুর্থ পর্বটি আমার শেষ হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দিও। আর নেক্সট পার্ট পড়তে হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার গল্প ভালো লাগছে তো?